উপস্থিত হয়েছেন তাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দীনেশ মজুমদারের স্মারক বক্তৃতা, কমরেড দীনেশ দার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার সম্পর্কে এখানে ধ্রুব উল্লেখ করেছে, কিছু কথা পাঞ্চালী বলেছে। তাদের তৈরি করা সংগঠন, তারা যে আদর্শকে মানুষের মধ্যে, যুব সমাজের মধ্যে নিয়ে যেতে চেয়েছিলেন, আজকে যারা যুব আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের স্মরণ করিয়ে দেওয়া যে কি কারণের জন্য এই সংগঠনের জন্ম আর কোন লক্ষ্যে আমাদের যেতে হবে, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। মাঝখানের বন্ধুর পথ চড়াই উতরাই পেরোবো কি করে? দোলাচলে পড়ে যাব, দিশেহারা হয়ে যাব, না সঠিকভাবে সঠিক লক্ষ্যে এগোতে পারবো? সে কারণে এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে, যে দিনে এই আলোচনা কমরেডদের মধ্যে উপস্থিত করা। জায়গা হিসেবে বাছা হয়েছে এবারে পূর্ব বর্ধমান। বাংলার বাম আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসে বর্ধমান একটা নাম। তার মধ্যে মেমারি নিশ্চিতভাবেই, মেমারি বিশেষ গুরুত্ব তার আছে। এখানে জমি দখলের লড়াইয়ের কথা বলা হয়েছে। বামফ্রন্ট সরকার 34 বছর সরকার চালিয়েছে, তো হঠাৎ একদিনে আসেনি। তাহলে তার জন্য যে ত্যাগ, তার জন্য যে লড়াই, দীর্ঘ সংগ্রামের যে ইতিহাস, তার যে নামগুলো বাংলার নানান জায়গায় কথিত হয়ে আছে, তার একটি মেমারি। কাজে আমিও আজকে এখানে এই স্মারক বক্তৃতা হওয়ায় এবং আজকের দিনের নেতৃত্ব আমাকে ডাকবার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আমরা মূল আলোচনার মধ্যে আসি। সেটা হলো রাষ্ট্রসংঘ, গোটা পৃথিবীর সমস্ত দেশ নিয়ে যাদের কারবার, তারা একটা ড্যাশবোর্ড আছে, ওয়ার্ল্ড পপুলেশন, বিশ্বের জনসংখ্যা তাতে দেখায়। তাতে দেখা গেল যে ভারত চায়নাকেও টপকে গেল 2023 সালে। 142 কোটি লোক হয়ে গেল ভারতে। এটা হওয়ার মধ্যে দিয়ে গোটা পৃথিবীতে যত মানুষ থাকেন, সমস্ত মহাদেশে, সমস্ত দেশগুলোতে, তার 5 ভাগের 1 ভাগের ঠিকানা হয়ে গেল ভারত। একদিকে জনসংখ্যার এই বিস্ফোরণ, তার জন্য যত পরিমাণ খাদ্যের দরকার হয়, যত পরিমাণ ঘরের দরকার হয়, যত স্কুল কলেজের দরকার হয়, বেঁচে থাকবার উপাদান যত দরকার হয়, তাহলে এক তাপ দিতে হবে। 2 হচ্ছে এই বিপুল জনসংখ্যা, সেটা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দুভাবে আসতে পারে। একটা হলো এটা আমার সম্পদ, আরেকটা হলো এই জনসংখ্যা আমার কাছে বোঝা। যদি এটা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে সম্পদ হয়, তাহলে এই দেশ অনেক দূর পর্যন্ত যেতে পারে। এখন ভারতের যা জনসংখ্যা দাঁড়িয়েছে, তার 20%, 25% যদি হিসেব করা যায়, তাহলে 25% ধরলে এটা আমেরিকার জনসংখ্যার থেকে বেশি। তাহলে আমাদের বাজার গোটা পৃথিবী, আজকের দিনে সাম্রাজ্যবাদী দেশগুলো, কর্পোরেট ব্যবসায়ীরা, তাদের কাছে একটা লোভনীয় জায়গা। এখানে অসংখ্য দরিদ্র মানুষ, কিন্তু এর 25% লোক যা ইচ্ছে তাই কিনতে পারে। অ্যাপেলের 1 লাখ টাকা দামি মোবাইল বাচ্চা 7-8-এ পড়া ছেলে মেয়েকে কিনে দিতে পারে। বউকে সব থেকে বড় ধনী, সে তো এরোপ্লেন গিফট করতে পারে। কিন্তু এই 25%-এর মধ্যে আছে যে ফি বছর বউয়ের জন্য দামি গয়না কিনে দিতে পারে। ভোগ্যপণ্যের দুনিয়ায় যা কিছু বেরোচ্ছে, তার সব কিছু বারংবার কিনতে পারে। তো এই মার্কেট কোথায় পাবেন? এত বড় মার্কেট। আমাদের দেশে 2050 সালে এই জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 166 কোটি। ভারতকে বলা হয় যে ইয়াংগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সমস্ত দেশগুলোর মধ্যে সব থেকে বেশি অল্প বয়সী ছেলে মেয়ে
তরুণ প্রজন্মের বাস হচ্ছে এখানে। এর সংখ্যা আমাদের দেশে কেমন? আমাদের দেশে সংখ্যা হচ্ছে 65% 35-এর নিচে। আপনি ভোটার লিস্টের পাতাতেও কম বেশি এই জায়গায় আসবেন। 30 বছরের নিচে আমাদের 52% জনসংখ্যা। তার মানে এটা একটা ইয়াং কান্ট্রি। এই ঘরটাতে হয়তো আরো আসতে পারত, এটাই ডিওয়াইফাই কে দেখতে হবে, আরো অল্প বয়সী ছেলে মেয়ে তারা যাতে আসতে পারে। তাহলে একটা দেশ যার জনসংখ্যার 65% 35-এর মধ্যে যাদের বয়স, তার মানে আজকের টেকনোলজি, আজকের নতুন শিক্ষা, যা আমাদের আজকের দিনের ইন্ডাস্ট্রি তাতে লাগে, এইটা হওয়ার মতো একটা অসাধারণ সুযোগ ভারতের কাছে আছে। এটাকে বলে ইংরেজিতে ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে এই বয়স কম এটা চলবে 50 সাল পর্যন্ত, বড় জোর মেরে কেটে 52-53 পর্যন্ত। এটা হলো 25। তাহলে 25 বছর বা 26-27 বছর ভারতে এই ইয়াং ওয়ার্ক ফোর্স থাকবে। তাহলে এটাকে যদি সরকার ব্যবহার করে, তাহলে গোটা পৃথিবীর সব থেকে বড় অর্থনীতির দেশ ভারত হতে পারে। মোদি তো সেল করছে, ভোটে জেতবার জন্য বিকশিত ভারতের কথা বলছে। ও স্বচ্ছ ভারত বলেছিল, এখন আবার ভোকাল ফর লোকাল বলছে, ডিজিটাল ইন্ডিয়া বলেছিল, তারপরে মেক ইন ইন্ডিয়া, কে এখানে কিছুই নেই। তাহলে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা অল্প বয়সী ছেলে মেয়ের প্রাচুর্য থাকবার ফলে ভারত এই পৃথিবীতে যে সুযোগ গ্রহণ করতে পারত, ভারত সেই সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এদের গৃহীত অনুসৃত নীতি, যাকে বলে নয়া উদারবাদী নীতি, সেই কারণের জন্য ভারতে গড় বয়স সেটা এখন দাঁড়িয়েছে 29। তার মানে গোটা পৃথিবীতে ভারত সর্বকনিষ্ঠ দেশ, যে দেশের পপুলেশনের বয়স হচ্ছে মাত্র 29। অক্সফামের রিপোর্টে কি বলছে, রিয়ালিটি কি বলছে, 1% টপমোস্ট ধনী, সর্বোচ্চ ধনী 1% লোক, তার মাসে কত রোজগার? গোটা দেশের সমস্ত মানুষ, বড় ব্যবসায়ী, শিক্ষক, অধ্যাপক, আইটি সেক্টরের কাজ করা, অথবা রেলের হকার, রিক্সাওয়ালা, টোটো চালক, সব যুক্ত করে যে আয় হয় আমাদের দেশের, তার 26% আয় 1% মানুষের হাতে আছে। যত সম্পদ, এই যে বাড়িটায় মিটিং করছি, এই বাড়িটা কারো না কারো সম্পদ। তাহলে অসংখ্য মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা জমি আছে, যা কিছু আছে, এই সব সম্পদ যদি যোগ করা যায়, গোটা দেশের মানুষের কাছে যত সম্পদ আছে তার 40% ধনী 1% মানুষের কাছে আছে। নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তখন আমাদের দেশে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল 100 কোটি। 24 সালে বিলিয়নিয়ারের পরিমাণ হয়েছে 200 কোটি, ডাবল করে দিয়েছে। কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাছে কোনো কাজ নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করবার পরে, আমাদের ছোটবেলায় আমরা দেখতাম যে সবাই কম্পিটিটিভ পরীক্ষা দিত, যে কোনো বাড়িতে গেলে দেখতাম যে এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার বই, স্টেশনে যে বইয়ের দোকানগুলো হতো সেই দোকানগুলোতে এইসব বই কিনতে পাওয়া যেত। এখন এটা ব্যতিক্রমী। যদি 100 জনের বাড়িতে যাই, তাহলে মেরে কেটে 1 জনের কাছে আমি দেখতে পারি, তাও সম্ভাবনা কম যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। তার কারণ কাজ নেই, রিক্রুটমেন্ট নেই। সরকার ঠিক করে ফেলেছে কোনো রিক্রুটমেন্ট হবে না, যা হবে অস্থায়ী কাজ হবে। এদেরকে 6000 টাকায় কাজ করানো যায়, 8000 টাকায় কাজ করানো যায়, 10,000 টাকায় রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া যায় সিভিক ভলেন্টিয়ার। ওর তো গেম প্ল্যান ছিল যে সিভিক টিচার হবে। নানান কারণের জন্য তারপরে চাকরি বিক্রি করে, চাকরি বিক্রি করে কোর্ট আইন করতে করতে এমন একটা জায়গায় গেল, ও ইচ্ছে করলে কার থেকে টাকা নিয়েছে, এ তো গাছে পাতা পড়লে মমতাকে বলে পড়তে হয়।
বৃষ্টি হবে কি হবে না বাংলায় প্রায় মমতাকে জিজ্ঞেস করতে হয়। থানার আইসি একটা অভিযোগ লিখবেন কি লিখবেন না, ঠিক হয় তৃণমূল কি বলছে, তার নেতারা কি বলছেন তার উপর। তাহলে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই এত পরিমাণ লোকের থেকে কয়েকশো কোটি টাকা কি হাজার কোটি টাকা তুমি তুললে, তোমার লোকেরা তুললো, আর তুমি কিছু জানো না, এটা বললে তো হবে না। তাহলে তুমি বলে দিতে পারলে না যারা এর মধ্যে যোগ্য প্রার্থী ছিল, যারা যোগ্যতায় শিক্ষক হয়েছিল, এদের পাপের জন্য, অন্যায়ের জন্য, দুর্নীতির জন্য, ভবিষ্যতে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখবার জন্য কোর্টকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কঠিন সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের নিশ্চিত যন্ত্রণা হয়েছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু এর জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এসএসসি যে নোটিফিকেশন করেছে কি মানে, তার সেই নোটিফিকেশনের অর্থ দাঁড়াবে হচ্ছে আবার এটাকে ম্যানিপুলেট করা হবে। তার মানে একটা দুর্নীতির পরে আরেকটা দুর্নীতি, তারপর আরেকটা দুর্নীতি, এটা চলতেই থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্টের দপ্তরগুলোতে নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে, স্টেট গভর্নমেন্টের এক হাল। তাহলে বাইরে যে কাজ, সেই কাজ হচ্ছে চরম অস্থায়ী একটা কাজের জায়গায় যাচ্ছে। আমাকে একজন চার দোকানের ভদ্রলোক, চার দোকান চালান, তিনি বললেন যে আছে কি বলুন তো বাংলায়? এখানে আছে হচ্ছে টোটো, ডিয়ার লটারি আর মোবাইলের কাজ। তা বললাম টোটো বুঝলাম, ডিয়ার লটারি বুঝলাম, মোবাইলের কাজটা কি একটু বলুন। বললো মোবাইলের কাজ হচ্ছে যে এই যে গাড়ি চালায়, বাইক চালায়, লোকের বাড়িতে খাবার ডেলিভারি করে, জিনিসপত্র ডেলিভারি করে, মানে অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, সুইগি ইত্যাদি। বললে এই তো তিনটে কাজ আছে, এর বাইরে কোনো কাজ নেই। এখানে রোজগার কত? গোটা দেশে শহরাঞ্চলে মানুষের রোজগার তা দাঁড়িয়েছে 14,000 টাকা গড়, আর গ্রামে 9,000 টাকা। আপনি মাথায় রাখবেন এই 14,000 টাকার মধ্যে কিন্তু প্রফেসরের মাইনেও আছে, বৃহৎ ব্যবসায়ী মাইনে আছে, এই রোজগার আছে। আবার যে রেলে হকারি করছে, টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, যোগানদারের কাজ করছে, দিনমজুরের কাজ করছে, ক্ষেত মজুরের কাজ করছে, এদেরও রোজগার আছে। তার ফলে 2,000 টাকা মাসিক রোজগার থেকে শুরু করে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা মাসিক রোজগার, এই সবটা টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যা দাঁড়ায়, তাতে শহরে 14,000 আর গ্রামে 9,000। পাল্লা দিয়ে জিনিসের দাম বেড়েছে, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে এই তরুণ প্রজন্ম। মমতা এবং মোদি তারা এই প্রজন্মের সমস্ত স্বপ্ন, ভবিষ্যৎ চুরমার করে দিয়েছে। আজকে ছেলেপেলেরা স্থায়ী কাজ বলে কোনো বস্তু হয় এটা বিশ্বাস করে না। আমরা একদিন এই সিগনেচার ক্যাম্পেইন হচ্ছে, কয়েকটি ছেলে আমায় বললো তাদের পাড়ায় গেছি, ওরা পড়াশোনা কী করছো তোমরা? তা বললাম যে এই সিগনেচার ক্যাম্পেইন করছি। বললো কি বিষয় আছে? তা আমি অল্প বয়স থেকে বললাম যে এই তো যাতে সবার কাজ হয় তার জন্য। ওরা হাসলো, বললো হাসছো কেন তুমি? বললো হাসবো না, এখানে কাজ, কাজ কোথায়? যা চুইয়ে আসবে মানুষ বেঁচে থাকবার জন্য, ও ঠিক সেটাকে ধরবার জন্য যাবে। কন্টেনারের মধ্যে চা বানালো, আর মোবাইল ফোনে ফোন এলো, এই আমার অফিসে 2টো চা দিয়ে যা। ও চলে গেল, সাইকেল চালাতে চালাতে চা দিল। তার মধ্যে আরেক জায়গা থেকে ফোন এলো, এই আমার এখানে 4টে চা দিয়ে যা। যতক্ষণ চা থাকলো বিক্রি করলো, তারপর আবার বাড়ি গেল, আবার কন্টেনারে ভর্তি করলো। আচ্ছা, এটা মমতার বুদ্ধি লাগে, মোদির বুদ্ধি লাগে। এই কাজটা যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, বাড়ির লোকগুলোর সকলে মিলে বাঁচতে হয়, তখন মানুষ এই ধরনের জায়গায় আসতে বাধ্য হয়। কিন্তু সরকারের দায়িত্ব যা ছিল, সরকার সেই দায়িত্ব পালন করলো না। আচ্ছা, আজকের দিনের যে কাজ আসছে, এখন শুনেছেন চারিদিকে এই আলোচনার মধ্যে এসে গেছে এআই। আমরা অনেকে এআই ব্যবহার করছি, তো সমস্ত কাজের মধ্যে এআই ঢুকে যাচ্ছে। মেশিন লার্নিং একটা নতুন শব্দ এসে উপস্থিত, ডেটা সায়েন্স নতুন ব্যাপার এসে যাচ্ছে। তাহলে বলছে আজ থেকে 10 বছর বাদে পৃথিবীতে 90% কাজ সেটা এআই এর ওপরে দাঁড়িয়ে করতে হবে। তাহলে আজকের যে তরুণ প্রজন্ম, তাকে যদি আমি এই নতুন শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে তার ধাক্কা গিয়ে পড়ছে যে এখন আর কলেজে কেউ, এই পাঞ্চালীরা পড়ায়, আমি ওদের কলেজেই জিজ্ঞেস করেছিলাম গতবার টিচারদের, তাতে দেখলাম যে বলছে ইকোনমিক্স অনার্স কেউ ভর্তি হচ্ছে না, ফিজিক্স অনার্স কেউ ভর্তি হচ্ছে না, কেমিস্ট্রিতে কেউ ভর্তি হচ্ছে না, ম্যাথসে কেউ ভর্তি হচ্ছে না, কম্পিউটার সায়েন্সে ওদের যিনি পড়ান তিনি বলছেন না আমার 2টো ছাত্রী ভর্তি হয়েছে।
বললাম যে আপনার তো নতুন সাবজেক্ট, তাতেও ভর্তি হচ্ছে না। বললাম না। তাহলে প্রথাগত এই শিক্ষার ওপরে ছেলে মেয়েদের আগ্রহ কমে যাচ্ছে কেন? এইটার পর কি? যদি বাবাকে গিয়ে বলতে হয় যে আমাকে 1 লাখ টাকা দাও, আমি টোটো চালাবো, টোটো চালানোটা কোনো খারাপ কাজ না, কিন্তু তার জন্য রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটিতে গিয়ে হিস্ট্রিতে MA করতে হয় না। কিন্তু আজকে প্রচুর লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়ে এই কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের জন্য কাজ নেই, লেখাপড়ার প্রতি আগ্রহ কমছে। এই তো 1 বছরের হিসেব হচ্ছে 2 কোটি ড্রপ আউট হয়েছে। মিড ডে মিল হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প হচ্ছে। তাহলে তো সরকারকে ভেবে দেখতে হবে এই প্রকল্পগুলো কেন ড্রপ আউট বন্ধ করতে পারছে না, নাবালিকা বিবাহ বন্ধ করতে পারছে না। অল্প বয়সের ছেলেমেয়েরা গ্যারেজে কাজ করছে, এখানে ওখানে কাজ করতে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, কেন আটকাতে পারছে না? তাহলে গভর্নমেন্ট এমন কিছু করছে যার জন্য এটা থাকছে না। এমপ্লয়মেন্টের চেহারাটা কি? CMI, সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি, আমাদের দেশে কোনো স্টাডি এইসবে হয় না তেমন, তাতে দেখাচ্ছে 7.7%। এই প্রথম ভারতের সরকার তার বিরুদ্ধে সর্বোচ্চ বেকারির অভিযোগ যখন তৈরি হয়েছে, যে ভারতের স্বাধীনতার পর থেকে এত বেকার কখনো হয়নি যা মোদির আমলে হয়েছে। মমতা যখন গভর্নমেন্টে এসেছিল তখন বলেছিল 5 লাখ করে চাকরি দিয়ে দেবে, 3 মাস বাদে বলেছিল যা করার আছে তা আমি করে দিয়েছি। মোদি যখন গভর্নমেন্টে আসে তার আগে বলেছিল বছরে 2 কোটি কাজ দেবে, কৃষকের আয় দ্বিগুণ করবে, 15 লাখ টাকা দেবে, গ্রামের সঙ্গে শহরকে জুড়ে দেবে, জিনিসপত্রের দাম কমাবে। এরা দুজনেই দাবি করে যে এদের আগে যারা ছিলেন ভারতে যা কিছু কাজ হচ্ছে 14 সালের পরে হচ্ছে, আর মমতার দাবি হচ্ছে পশ্চিমবাংলায় এরকম কোনো মুখ্যমন্ত্রী আগে আসেননি ওনার মতো। হ্যাঁ, এটা ঠিক। এই দুজন ভারত এবং রাজ্য তাকে যেভাবে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন এটা ঠিক। এর আগে এরকম ভূমিকা অন্য কোনো গভর্নমেন্ট, অন্য কোনো মানুষ তারা পালন করেনি। আপনাকে কয়েকটা স্ট্যাটিস্টিক্স যদি বলি, আপনি দেখবেন বেকারত্বের হার কি সাংঘাতিক। এই যে বললাম ইয়াং ইন্ডিয়া, ও বারে বারে বলে সব থেকে খারাপ এই অংশকে করে দিচ্ছে। এর মধ্যে যত কম বয়স তত বেকারই বেশি। দেখুন 15 থেকে 19 58% বেকার, 20 থেকে 24 43% বেকার, 25 থেকে 29 12%, মানে কমছে। 30 থেকে 34 1.85, তার মানে যত কম বয়স তত বেশি বেকারি। এবার আরেকটা চিত্র দেখবেন যে বেকারত্বের হার শিক্ষার সঙ্গে যদি এটাকে যোগ দেন তাতে দেখা যাবে ক্লাস 5 পর্যন্ত পড়েছে সেখানে 1%, 6 থেকে 9 পর্যন্ত পড়েছে 1.8%, 10 থেকে 12 অবধি পড়েছে 10.7%, গ্র্যাজুয়েট হয়েছে তার থেকেও বেশি পড়াশোনা করেছে 17.4%। তাহলে কি দেখা গেল, যে যত বেশি পড়বে তত বেশি বেকার হবে। তাহলে আমরা ছোটবেলায় কি শিখতাম, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন তো তার ঠিক উল্টোটা হলো। এইটা হচ্ছে মোদি অ্যান্ড মমতা অ্যান্ড কোম্পানি, তারা পশ্চিমবাংলা সহ গোটা দেশের যুবকদের কাছে রেখেছে। আমরা অনেকে জানি না নিট মানে সহজ কথায় কি আছে, ডাক্তারি পরীক্ষা। নিট NEET, এটা কি মানে? নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। গোটা পৃথিবী জুড়ে এটা স্টাডি হয়, গোটা পৃথিবীতেই আছে। অল্প বয়সী ছেলেমেয়েরা পড়াশুনোর মধ্যে নেই, কোনো ট্রেনিং নিতেও যাচ্ছে না, কোনো কাজও পায়নি, ভ্যাগাবন্ড ঘুরে বেড়ানো। এই পরিমাণ ভারতে কত? ভারতে এই পরিমাণ হচ্ছে 29%, 29%, যাদের কাছে কিচ্ছু নেই। তাহলে এরা তো একটা উন্নত জীবন চায়, বাইকে চড়তে চায়, নানান জায়গায় ঘুরে বেড়াতে চায়, যা কিছু নতুন বেরোচ্ছে তাকে গ্রহণ করতে চায়, কিন্তু ওর তো রোজগার নেই, ও তো লেখাপড়াই করতে পারে, ওর কাজের কোনো সুযোগ নেই। তাহলে এইটা উর্বর জমি মমতার জন্য, RSS এর জন্য, বিজেপির জন্য, তারা এটাকে ব্যবহার করছে। এই বিপুল অংশের ছেলে মেয়েদের মনের মধ্যে থাকা ক্ষোভ, হতাশা, জীবন সম্পর্কে চরম হতাশা, সেই হতাশাকে কাজে লাগিয়ে এরা এদের বাহিনী হিসেবে এই তরুণ প্রজন্মের একটা অংশকে ব্যবহার করছে।
যারা অন্ধকারের জীব ক্রিমিনালরা, তাদের কাছেও এটা একটা অসাধারণ ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেল। এখান থেকেও রিক্রুট করতে পারে। ঠিক একইভাবে এক্সট্রিমিস্ট যারা নানান ধরনের খারাপ কাজের সাথে যুক্ত, তাদের কাছেও এই অল্প বয়সী ছেলেপেলেরা একটা লোভনীয় জায়গা হয়ে দাঁড়ালো। এই ছেলেমেয়েরা আজকের দিনে এর দিকে যাতে না তাকায়, তার মনের রাগ, তার মনের হতাশা, তার দারিদ্র, তার বেকারত্ব, তার উন্নত জীবন না পাওয়ার যন্ত্রণা, এইগুলো প্রকাশের একটা ভিন্ন জায়গা তারা তৈরি করে দিচ্ছে। সেইটা বেরোচ্ছে কোথা দিয়ে? ঘৃণাতে, বিদ্বেষে, হিংসায়। আমাদের কালচার কি দাঁড়িয়েছে? আমি এই ওদেরকে বলছিলাম যে এখন নাটক, যাত্রা এগুলো কম দেখে লোক। সিনেমা হল এই তো পাশেই বললো যে ঢুকতে ঢুকতে এটা সিনেমা হল ছিল, বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এখন প্রাইম, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ইত্যাদি ওটিটি, টিভিতে দেখলে সিরিয়াল, এখানে মানুষের জীবনের কথা, যন্ত্রণার কথা নেই। এখন আর মৃণাল, সত্যজিৎ এরা নেই। তাহলে ভায়োলেন্স, জীবনের কথা ছাড়া কতগুলো বিষয়, বিশ্বাস, অন্ধভক্তি। আমরা ছোট যখন ছিলাম, আমাদের ছোট বয়সে আমাদের বন্ধু বান্ধবদের খেলার মাঠ টানতো, ফাংশন টানতো, গান বাজনার জন্য সারা রাত জাগতাম, খেলার জন্য কত দূর দূর চলে যেতাম, দল বেঁধে থাকার মধ্যে আনন্দ পেতাম। এখন গোটা দুনিয়া একা করছে, রাত 2টো, 2:30, 3টে অবধি জেগে থাকা যায় একা। জানা পৃথিবী দেখছি, তার থেকে বেশি মোবাইল ফোন দেখছি। আবদ্ধ করছে, বিচ্ছিন্ন করছে। এর মধ্যে যে উপাদানগুলো মগজের মধ্যে ঠেসে দেওয়া হচ্ছে, সেটা যেমন একটা একলা চলা, আরেকটা হচ্ছে নীতিহীনতা। যে কোনোভাবে হোক আমি একটা জায়গায় পৌঁছবো, তার জন্য কোনো নীতি থাকবে না। আর এই যে 12, 13, 14 বছর প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছে, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়ার শুধু নয়, গোটা সমাজে দুর্নীতি যে একটা সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, জল ভাত খাওয়ার মতো, এটাকে প্রতিষ্ঠিত করেছে। সাংঘাতিক দিক। একইভাবে মোদির গভর্নমেন্ট আজকে 10 বছর ধরে মানুষের গভীরে, সমাজের গভীরে বিদ্বেষ, ঘৃণা, যেখানে একজন মানুষ অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে থাকতেই পারছে না, একটা উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষের সঙ্গে থাকতেই পারছে না। তাহলে মানসিক দিক থেকে এই যে বিরোধ, ফারাক, এটাকে এরা বাড়িয়ে গেছে। দুজনেই বাংলার রাজনীতিতে তাকে ব্যবহার করছে। সিএসডিএস এর একটা সমীক্ষা ছিল যে মোদী গভর্নমেন্ট তৈরি হওয়ার আগে থেকে ধর্ম প্রবণতাকে জাগানো হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। এখনো তাই, যতদিন যাচ্ছে এটা বাড়ছে। নানান ধরনের ধর্মীয় পালা, পার্বণ, উৎসব, অনুষ্ঠান। 80 সালে বিজেপির জন্ম হয়েছে, তৃণমূলের জন্ম হয়েছে 99 সালে। তো হিন্দু ধর্ম হোক আর ইসলাম ধর্ম হোক, জন্ম কি তারপরে হয়েছে? মন্দির মসজিদ সব কি তারপরে হয়েছে? এরা ধর্মকে ব্যবহার করবার জায়গায় যাচ্ছে। কোনো ধার্মিক মানুষ অন্যের সম্পর্কে বিদ্বেষ, ঘৃণার কথা বলেন না। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম শান্তির কথা বলেনি, সম্প্রীতির কথা বলেনি। কোন ধর্মের মধ্যে ব্যক্তি হত্যা, নাশকতা অনুমিত নয়। তাহলে এরা কারা? পৃথিবী জুড়ে এইসব ঘটনা ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটবার পেছনে কারণ হলো কিছু মানুষ, রাজনীতির লোক, তারা ধর্মকে ব্যবহার করছে। এই যে ধরুন, পেহেলগামের ঘটনার পর বিহারের ভোট আছে, অক্ষয় কুমারের স্টাইলে নরেন্দ্র মোদী আর্মির বেশে AK-47 বা অত্যাধুনিক কোনো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। এই ছবি দেখছেন? আচ্ছা, উনি কি কমান্ডার ছিলেন, কর্নেল ছিলেন, লেফটেন্যান্ট ছিলেন, কি ছিলেন? তাহলে উনি এই কাজটা করছেন কেন? তাহলে এই কাজটা করবার পেছনে নিশ্চিত ওনার কিছু সমর্থন অর্জন করবার জায়গা দরকার। এটাই হচ্ছে যে দেশের সেনাবাহিনী, তার যে সাফল্য,
সাথে জাতীয়তাবাদ, তার সঙ্গে বিজেপি, আরএসএস, তার সাথে নরেন্দ্র মোদী, এইটাকে এক পার করে দেওয়া। আমরা বলি দেশ আর সরকার এক না। আজকে বিজেপির সরকার আছে, গতকাল ইউপিএ সরকার ছিল। এখানে আজকে মমতার সরকার আছে, গতকাল বামফ্রন্টের সরকার ছিল। আগামীকাল মমতার সরকার থাকবে না, আগামীকাল মোদীর সরকার থাকবে না। সরকার চেঞ্জ হবে, দেশ এক থাকবে। প্রধানমন্ত্রী অনেক লোক হয়েছে, আজকে ঘটনাচক্রে মোদী। মুখ্যমন্ত্রী অনেকে হয়েছে, ঘটনাচক্রে মমতা। তাহলে রাজ্য আর মমতা এক না। আমার রাজ্যকে ভালোবাসতে গেলে মমতাকে ভালোবাসতে হবে, মমতার পায়ে পড়তে হবে না। মোদীকে বন্দনা করতে হবে, মোদীকে মাথায় তুলে রাখতে হবে না। দুটো এক নয়, কিন্তু এরা দুটোকে এক করবার চেষ্টা করবার জন্য এই কাজ করছে। প্রধানমন্ত্রী 10 বছর গভর্নমেন্ট চালিয়েছে, যা যা বলেছিলেন, বড় বড় সাইনিং ইন্ডিয়া থেকে শুরু করে ডিজিটাল ইন্ডিয়া, আরো যা স্কিল ইন্ডিয়া, অমুক তমুক, 5.6% ছেলে মেয়ে ভোকেশনাল ট্রেনিং এ যায়, কোথাও কোনো কাজ নেই। এগুলো কথা তো বলবে না। আজকে ঝাড়খণ্ডের ভোটের সময় গিয়ে বললো যে ভোট দেবেন, যদি জোটকে ভোট দেন তাহলে আপনার মেয়েকে ওরা বিয়ে করে ফেলবে, মানে লাভ জিহাদ হয়ে যাবে। আরেক জায়গায় বললো যে এরা জমি নিয়ে নেবে, জমি জিহাদ। পিটিয়ে পিটিয়ে মারছে গোরক্ষার নামে। মানুষের তো এই অধিকার আছে, সংবিধান প্রদত্ত অধিকার। ফুড হ্যাবিট, এটা বৈচিত্র্যপূর্ণ দেশ। 4,500 জাতি উপজাতি ভারতে আছে। 8টা ধর্মের মধ্যে 6টা ধর্মের জন্ম এখানে। 1300 রকমের ভাষাতে মানুষ কথা বলে। আপনি একটা ধর্মকে যদি ভাবেন, সেই ধর্মের মধ্যে 1000 রকমের ফারাক আছে। ধরুন হিন্দু ধর্ম, সব থেকে বেশি মানুষ ভারতের তারা। এখানে বাঙালি হিন্দু পরিবারে জন্ম মৃত্যু বিবাহ যা রিচুয়াল হয় ধর্মীয় রীতি অনুযায়ী, তামিলনাড়ুতে গেলে ব্রাহ্মণ পরিবারে সেই রীতি পাবেন না। এখানে সব থেকে বড় দেবতা হচ্ছে, একেবারে আপামর জনসাধারণ নেমে পড়েন দুর্গা পুজো। আপনি যদি মহারাষ্ট্রে যান, গিয়ে যদি বলেন যে আরে গণেশ না, গণেশের মা, তাকে পুজো করবেন, মহারাষ্ট্রের মানুষ কি দুর্গাকে মূল অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে মানবেন না। আপনি যদি পুরীতে গিয়ে বলেন না জগন্নাথ মা, কালী, যদি অন্ধ্রে গিয়ে বলেন তিরুপতির বদলে শক্তিদায়িনী কালী, তাকে তোমরা পুজো করো, হবে না। তাহলে দেব দেবতা রীতি সবকিছু ফারাক আছে। বাংলায় আধ্যাত্মিক জ্ঞান কম ছিল, অসংখ্য ছোটবেলা থেকে শুনে এসেছি। এখানে হিন্দু মাঙ্গলিক চিহ্ন হচ্ছে লাল গাঢ় সিঁদুর। আপনি এখন খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা জায়গার পরিবর্তন ঘটছে। তাহলে গোটা দেশে ধর্মনিরপেক্ষতা মানে কেবলমাত্র হিন্দু মুসলমানের ব্যাপার না। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে এত বৈচিত্র্যতাকে এক জায়গায় রাখতে হবে। তার ফলে ভারতের স্বাধীনতা সংগ্রামী যারা দেশকে স্বাধীন করেছেন, তারা বহু চিন্তার মধ্যে দিয়ে দেশকে কি করে ঐক্যবদ্ধ অখণ্ডতা রক্ষা করা যায়, তার ভাবনা চিন্তা থেকে এই ধর্মনিরপেক্ষতার আদর্শকে গ্রহণ করেছেন। এরা সেই ধর্মনিরপেক্ষতাকে ভাঙছে। ভাঙার জন্য বলেছে ছদ্ম ধর্মনিরপেক্ষতা। ছদ্ম ধর্মনিরপেক্ষতা 8-এর দশকে প্রথমেই শব্দ সিউডো সেকুলারিজম, এই শব্দ আনা হয় যখন রাম জন্মভূমির আন্দোলন, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনীকে দিয়ে আরএসএস, বিজেপি যার ডিভিডেন্ড নেয়, তারা শুরু করে। তার মানে কি বলতে চাই যে তোষণ। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা মানে এত রকমের মানুষ ভারতে আছেন, তাহলে তাদের আলাদা আলাদা সংস্কৃতি আছে। ভারত একটা বহুত্ববাদী সংস্কৃতির দেশ। রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না। এখানে সবার ধর্ম পালনের অধিকার থাকবে, ধর্মীয় প্রতিষ্ঠান তার স্বাধীনতা থাকবে, সে সম্পত্তি নিতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে ইত্যাদি। তাহলে রাষ্ট্রের কাজ হচ্ছে অন্যের সংস্থান করা, কর্মসংস্থান তৈরি করা, শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, ব্যবসা, আন্তর্জাতিক সম্পর্ক, কমিউনিকেশন, রোড, রেলওয়ে, জাহাজ,
পণ্যবাহী জাহাজ, এই সব মিলিয়ে সরকারের এক রকমের কাজ, আর মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চ, বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু, যাজক, ইমাম, পুরোহিত, তাদের আরেক রকমের কাজ। ধর্মের কাজের মধ্যে যদি রাজনীতি গিয়ে ঢোকে, অথবা রাজনীতির কাজের মধ্যে যদি ধর্ম গিয়ে ঢোকে, এক্ষেত্রে যেটা হচ্ছে তা হচ্ছে ধর্মেরও দখলদারি হচ্ছে। দখলদারি কেবলমাত্র সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউশন দখল হয়ে গিয়েছে, সব থানা দখল হয়ে গিয়েছে, সিবিআই সহ সমস্ত অর্গানাইজেশনগুলো দখল হয়ে গিয়েছে, এগুলো তো হচ্ছেই। সিবিএসই বোর্ড দখল হয়ে গিয়েছে, আমার পাড়া স্কুলও দখল করে নিয়েছে মমতা। কোথাও কাউকে দেওয়ার সুযোগ নেই, ও কমিটি তৈরি করে দিয়েছে। যেখানে যা হচ্ছে এদের দখল আছে। তাহলে এই দখলটা এখানেই শেষ না, ধর্মতেও দখলদারি হচ্ছে। আপনার ধর্মটাকেও চেঞ্জ করছে, আপনার যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকেও চেঞ্জ করছে। এখন দেখছি লাল গাঢ় সিঁদুরের জায়গায় চলে এসছে মেটে কালারের সিঁদুর। আচ্ছা, কিছু মানুষের রিচুয়াল এটা, তারা সেটা করবে। মহারাষ্ট্রে এখন আন্দোলন শুরু হচ্ছে, উই আর হিন্দু বাট নট হিন্দি। তার মানে গোটা দেশ জুড়ে যদি তুমি হিন্দি ভাষাকে চালাতে চাও, হিন্দি ভাষা আরো ফ্লারিশ করুন, আরো উন্নত হোক, আরো ভালো সিনেমা তৈরি হোক, আরো ভালো সাহিত্য তৈরি হোক, কোনো অসুবিধা নেই। তার মানে এইটা নাকি যে বাংলাকে আমি উঠিয়ে দেবো? সেটা তো হতে পারে না। কন্নড় সাহিত্য থাকবে না, ভালো সিনেমা দক্ষিণ থেকে তৈরি হবে না, তা তো হতে পারে না। তাহলে সবকটি সংস্কৃতির বৈচিত্র্য আপন গতিতে সেটা বিকশিত হোক, আর রাষ্ট্রের কাজ হচ্ছে সবাইকে নিয়ে মেলবন্ধন ঘটানো। কিন্তু আমি যদি একটা ধর্মের হই, তার মধ্যে আবার আছে উঁচু নিচু, তার কাস্টিজম। 65টা আদিবাসী সংরক্ষিত আসনে ভোট হয়েছে 24-এর ভোটের পরে, বিজেপি 62টাতে হেরেছে। এখানে আক্রান্ত যেমন সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, একইভাবে আক্রান্ত হচ্ছে দলিত, আদিবাসী, একইভাবে আক্রান্ত হচ্ছে মহিলারা। আপনি দেখুন উন্নাও, হাথরস, কিংবা ওই কুস্তিগিরের মেয়েরা, প্রত্যেকটি ঘটনা তার সাথে এরা যুক্ত। তাহলে দেশে গত 10 বছর, পশ্চিমবাংলার রাজনীতিতেও গত 10 বছর রাজনীতির বিন্যাসের ভিত্তিভূমি তৈরি করা হয়েছে ধর্ম। এর মধ্যেও ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্রের ভাবনা থেকে পরিচালিত আরএসএস, বিজেপি নির্মমভাবে এই বহুত্ববাদী সংস্কৃতির ওপর আঘাত হানছে। এর পরের ধাপ কনস্টিটিউশন, তার ধর্মনিরপেক্ষতার ভাবনা, গণতান্ত্রিক পরিসর, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এই যে রাজ্যগুলো তৈরি হয়েছে, প্রধানত সমভাষা, সমসংস্কৃতিকে ঘিরে রাজ্যগুলো তৈরি হয়েছে। তার ফলে বাংলা, উড়িষ্যা, বিহার, পরবর্তীকালে ঝাড়খণ্ড হলো, কিংবা তামিলনাড়ু, কিংবা কেরালা, প্রত্যেকটা জায়গায় দেখবেন ভাষা এবং সমসংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা। আপনি যদি এটাকে ভেঙে দেন, এইটা ভেঙে দেওয়ার অর্থ হচ্ছে গোটা দেশের ঐক্য, সংহতি, অখণ্ডতা, সেটাকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবেন। তাহলে এদের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে তারা হাঁটছে। আর একটা লক্ষ্য হচ্ছে আদানি, আম্বানি, কর্পোরেট, তাদের স্বার্থ রক্ষা করা। মমতাও এখানে এই রেজিমই চালাচ্ছে। অত্যন্ত একটা করাপ্ট গভর্নমেন্ট এখানে চলছে, আর চলছে কড়া নজরদারি শাসন। আপনি একটু এদিক ওদিক হলেই পুলিশ অথবা সিবিআই অথবা সেন্ট্রাল ফোর্স, বাগা বাগা সব আইন, সেইগুলোকে দিয়ে আপনাকে দেশদ্রোহী বানিয়ে দেবে। তাহলে দেশদ্রোহীর তকমা লাগবার পরে যদি আপনাকে অ্যারেস্ট করে, তাহলে বিনা বিচারে বছরের পর বছর জেলে আটকে রাখতে পারে। এই পরিস্থিতিতে পেহেলগামের ঘটনা, বামপন্থীদের বিরুদ্ধে অদ্ভুত কুৎসা চলছে। আচ্ছা, পেহেলগামে ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা, 26 জন মানুষ নিহত হয়েছে। এর পেছনে এই জঙ্গিদের মদদ দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা আছে। ভারত সরকারের কাছে বামপন্থী সব রাজনৈতিক দল তারা কি বলেছে? তারা বলেছে আমরা তোমার পাশে আছি। এই যে নিকৃষ্ট বর্বরচিত ঘটনা জঙ্গিরা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বার করতে হবে। কারা তাদেরকে সাহায্য করলো, বর্ডারের ওপারে, বর্ডারের এপারে, তাদেরকে খুঁজে বার করতে হবে। কড়া পদক্ষেপ তোমায় নিতে হবে। কাশ্মীর অথবা গোটা দেশে
সমস্ত পলিটিক্যাল পার্টি, বামপন্থী পার্টি এগুলো বলল, লিখিত বিবৃতি দিল। তাহলে নরেন্দ্র মোদী সব থেকে বড় কাজ তিনি সুবিধা হয়ে গেল তার, যে পলিটিক্যাল ঐক্য সার্বিকভাবে গোটা দেশে সন্ত্রাসবাদ মোকাবিলাতে সরকারের পাশে থাকলো, যা সরকারকে জোর দেয়। দ্বিতীয়, 14 দিন বাদে অপারেশন সিঁদুর হচ্ছে। এই 14 দিন ভারতে কি চলেছে? 14 দিন ভারতে চলেছে আরএসএস বিজেপির প্রোপাগান্ডা মডেলে, মেশিনারিতে, মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, আপনার হোয়াটসঅ্যাপে আসা মেসেজ, ফেসবুকের নানান কিছু, ইউটিউবের ভিডিও, সমস্ত দিক থেকে একটানা প্রচার চলেছে ধর্ম পুচকার মারা। এটা বলেছে কেন? তাহলে পাড়াতেও হিন্দু আর মুসলমান ভাগ হয়ে যায়। আমাকে একজন, সেও এক সময় যুব করত, অটো চালায়, বিধাননগর থেকে সেক্টর 5। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে, লোকজন উঠছে, প্যাসেঞ্জাররা কি বলছে? বলে খুব খারাপ। আমি কিরকম? বললো পেছনের 3টে সিট, 2টো সিটে লোক বসে আছে। অটো ড্রাইভাররা সাধারণত প্রথমে পেছনে খালি থাকলে সামনে লোক বসায় না, তা আগে পেছনটা ভরুক। ওই ছেলেটা বসেছে, বললো কারেন্ট খাওয়ার মতো লাফ দিয়ে উঠে এসে আবার আমার পাশে বসে। তো ও জিজ্ঞেস করছে, কি হলো, তোমার পেছনে জায়গা আছে, তুমি পেছনে যাও। তখন ও বলছে যে না, ওর কানের কাছে মুখ নিয়ে এসে বলছে যে মুসলিম। তার মানে বিদ্বেষটা কোথায় গেছে? ও খুব স্পষ্ট বক্তা। তো বললো যে দাদা, আমি তো লেখাপড়া জানি না, আমি অটো চালিয়ে খাই, আপনি তো অনেক টাকা রোজগার করেন, যেখানে যাচ্ছেন সেক্টর 5-এ বড় চাকরি করেন, অনেক লেখাপড়া করেছেন, আপনার মনের ভেতরটা তো নোংরা। একদম স্ট্রেট বললো। অন্য দুজন তখন ওকে সমর্থন করলো, যেটা ঠিক না। তাহলে এই কাজটা কে করছে? আরএসএস বিজেপি করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট। তার আগে ওয়াকআপ নিয়ে ওর ওখানে প্রতিবাদ করার দরকার ছিল, ওর যা এমপি আছে করেনি। এখানে এসে তৃণমূলের পেছনে দাঁড়িয়ে গিয়েছে যে যাও বড় বড় মিছিল করো। তার কদিন আগে বড় বড় মিছিল রামনবমীর নামে হয়েছে। তো দুর্গাপুজো হলে কি এরকমভাবে আমরা যেমন ব্রিগেডে প্রচার করে লোক নিয়ে যাই, এ তো রামনবমীর তো তেমনভাবে করা হয়েছে। তাহলে ধর্মীয় অনুষ্ঠানে এরকম রাজনৈতিক উদ্যোগ, এটা কেন? মানুষ যে ধর্ম পালন করেন ছোটবেলা থেকে যা দেখে আসছি, সেইখানে তো পলিটিক্যাল উদ্যোগ নেই। আমার মাকে তো কেউ এসে রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করেননি ধর্ম পালন করবার জন্য। তাহলে কেন? তার মানে এখানে কিছু শয়তানের অনুপ্রবেশ ঘটেছে, যারা ধর্মকে ব্যবহার করবার জায়গায় যাচ্ছে। এই করতে গিয়ে মুর্শিদাবাদে এরকম একটা ঘটনা ঘটল। মুর্শিদাবাদের ঘটনা গোটা রাজ্য জুড়ে যদি এটা ফেরি করা যায়, সেল করা যায়, তাহলে হিন্দু মুসলমান ভাগ হলে 26-এর প্রজেক্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হবে। এখন বেরোলো কি, যে পুলিশ দাঁড়িয়েছিল 4 ঘন্টা। যদি পুলিশ ভূমিকা নিত তাহলে এটা হতো না। এর সাথে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, কিছু এনজিওর ভূমিকা, এর সাথে তৃণমূলের লোকদের নামও যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াবো? জ্যোতি বোস বলতেন যে সরকার চাইলে দাঙ্গা হয়, সরকার না চাইলে দাঙ্গা হয় না। তাহলে গোটা দেশে আজকে টুকরো 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 দাঙ্গা হচ্ছে, সংঘাত তৈরি হচ্ছে। মোদী গভর্নমেন্ট চাইছেন বলে হচ্ছে। যদি মোদী গভর্নমেন্টের জায়গায় অন্য কোনো প্রোগ্রেসিভ গভর্নমেন্ট থাকতো তাহলে এটা হতো না। তাহলে আমাদের গোটা মানুষের মূল জায়গা থাকতো হচ্ছে এই যে অল্প বয়সী ছেলে মেয়েদের কথা আমি আগে বললাম, তাদের কাজ নেই, শিক্ষার ব্যবস্থা নেই, স্বাস্থ্যের অধিকার মানুষের নেই, কৃষি খারাপ অবস্থায়, শিল্প খারাপ অবস্থায়, জিনিসপত্রের দাম না লাগাম ছাড়া। তাহলে এগুলো আলোচ্য বিষয় হতে পারতো। কিন্তু এবিপি আনন্দ, আর বাংলা, সিএন, নিউজ 18, জি24 কেউ তো এই নিয়ে আলোচনা করে না। সবার আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো এটা। তাহলে 14টা দিন মানুষকে বিভাজিত করবার জন্য পেহেলগামকে ব্যবহার করা হলো। পাকিস্তান জঙ্গি, কাশ্মীরের লোক প্রায় এদের প্রচারে মানুষের দ্বিধাগ্রস্ত অবস্থানের মধ্যে এসে দাঁড়ালেন। কিন্তু ঘটনাটা কি হলো? কাশ্মীরে যেদিন ঘটনাটা ঘটে 26 জন মানুষ মারা যান। এই 26 জন মানুষ কারা মারা যান? ইন্ডিয়া গভর্নমেন্ট অপারেশন সিন্দুর হওয়ার পরে যে প্রেস ব্রিফ করেন, তাতে একের পর এক ঘটনা বলেন। অদ্ভুত ব্যাপার কি জানেন? বামপন্থীদের বক্তব্য আর সরকারের স্ট্যান্ড, যা গোটা পৃথিবীর জন্য সরকার বলেছে, তার সঙ্গে সাযুজ্য আছে। কিন্তু সরকার যারা চালাচ্ছে, আরএসএস এন্ড বিজেপি, তাদের সাথে গোটা পৃথিবীর কাছে বলা স্ট্যান্ডের সঙ্গে তাদের ভূমিকা মিলবে না। আমি এখানে পরের পর বলে যাব, মিলবে না।
অপারেশন সিন্দুর হওয়ার পরে 3 জনের প্যানেল গোটা পৃথিবীর কাছে পেশ করলেন ভারত সরকার। মাঝখানে বিক্রম মিস্ত্রি, একদিকে ভূমিকা সিং, আরেকদিকে সোফিয়া কুরেশি। তারা কি কাশ্মীরি পণ্ডিত, হিন্দু মুসলমান। গোটা পৃথিবী কি দেখলো? ভারত ইউনাইটেড। নরেন্দ্র মোদী লিখলেন তার টুইটারে, ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। আমি সেকুলার বললে, মীনাক্ষী সেকুলার বললে আমরা গালাগালি করবো। আর তুমি গোটা পৃথিবীর কাছে ইমেজ তৈরি করতে লিখলে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। সোফিয়া কুরেশি, তাকে দিয়ে বলানো হলো একটা প্রেস কনফারেন্সে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। তার মানে গোটা পৃথিবী দেখলো, দেখো একজন মুসলমান কমেডা, তাকে দিয়ে প্রেস করাচ্ছে। তার মানে ইন্ডিয়া কত প্রোগ্রেসিভ। সে বলছে সেকুলার, তার মানে ইন্ডিয়াতে এটা আছে। তা আমরা তো এটাই বলছি। বামপন্থীরা কি বললো? বামপন্থীরা আপনার পাশে থেকেছে, সরকারের পাশে, জঙ্গিকে ধরতে বলেছে, পাকিস্তানের উপর প্রেশার তৈরি করতে বলেছে, যেভাবেই হোক তাকে কড়া শাস্তির মধ্যে ফেলতে হবে, গোটা বিশ্ব জুড়ে পাকিস্তানকে এক ঘরে করতে হবে। সব কথা ঠিক। তার সাথে আমরা বলছি দেশের অভ্যন্তরে শান্তি, সম্প্রীতি, ঐক্য, অখণ্ডতা রক্ষা করবার জন্য গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে। বিক্রম মিস্ত্রি গোটা পৃথিবীকে জানালেন 26 জন মারা গেছে। এই 26 জনের মধ্যে 25 জন ইন্ডিয়ান সিটিজেন, 1 জন নেপালের সিটিজেন। তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট যারা মারা গেছেন তাদের ধর্ম পরিচয় জানায়নি। আমাদের স্টেটমেন্টের মধ্যে আমরা একই কথা বলেছি, 26 জন মানুষ জঙ্গিদের বর্বরচিত নৃশংস আক্রমণে প্রাণ হারিয়েছে, তার ধর্ম পরিচয় দেয়নি। কিন্তু আরএসএস বিজেপি নিচে কি বলেছে? নিচে বলেছে ধর্ম পুচকার মারা। তার মানে এখানে ও নির্দিষ্টভাবেই বলেছে হিন্দুদেরকে মারা হয়েছে। মেরেছে কারা? শুধু জঙ্গি, তার সঙ্গে যেটা অনুল্লেখিত থেকেছে সেটা হলো যেন মুসলমান। এরপরে আরো কতগুলো ন্যারেটিভ সামনে চলে এসেছে, যে প্রথমত মুসলমান মানেই টেরোরিস্ট, তারপরে নানান জায়গায় ধাক্কা খাওয়ার পরে বললো যে না এটা না, তবে টেরোরিস্ট মানেই মুসলমান। সন্ত্রাসবাদের ধর্ম আছে। আমাদের একজন অ্যাঙ্কার বাংলার টেলিভিশন চ্যানেলের, তিনিও এই কথাটা বললেন, ভাইরাল হয়ে গেল। সন্ত্রাসবাদের ধর্ম আছে। আপনি একটু গুগলে সার্চ করে দেখুন। বিজেপির নেতা এই কদিন আগে এই যে বাইরে গেছে পৃথিবীর নানান দেশকে বোঝানোর জন্য, নীতিন গডকরি, তিনি ওখানে বাইরে গিয়ে বলেছেন যে টেরোরিজম হ্যাজ নো রিলিজিয়ান। বাইরে গিয়ে বলছে। আপনি যদি দেশের অভ্যন্তরের রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন তখন আপনি গুগলে সার্চ করলেই পাবেন, বিজেপির গভর্নমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলছেন যে টেরোরিজম হ্যাজ নো রিলিজিয়ান। তার মানে ধর্মের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু দেশের অভ্যন্তরে এই প্রচারটা হলো, তাহলে কি দাঁড়ালো? মুসলমান মানেই এই ধরনের। তাহলে এই ঠিক আছে, এই 4 জন লোক ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটি এরকম। তাহলে কি দাঁড়ায়? সমাজে যে সম্প্রীতির বন্ধন থাকে সেই বন্ধনটা নষ্ট হয়ে যায়। কিন্তু দেখুন গোটা পৃথিবীর কাছে প্রেস কনফারেন্সে কি বলা হলো? প্রথম বললাম বিক্রম মিস্ত্রি এটা বললো, দ্বিতীয় বললো কেন অ্যাটাক, তার ব্যাখ্যা দিতে গিয়ে বললো ওরা অ্যাটাক করলো ভারতে, তার কারণ কাশ্মীরে যাতে পর্যটক না যায়, পর্যটক না গেলে কাশ্মীরের অর্থনীতি ভেঙে পড়বে। পরিচয় জেনে কেন মারলো? ভারত সরকারের পক্ষ থেকে সেই প্রেস ব্রিফে বলা হলো যে জঙ্গিরা চেয়েছিল কাশ্মীর সহ গোটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে, এটা চেয়েছিল ভারত সরকার। কাশ্মীরের জনগণ, ভারতের জনগণ জঙ্গিদের এই মনোবাঞ্ছা পূরণ হতে দেয়নি, বানচাল করে দিয়েছে। আচ্ছা আমরা কি এর বাইরে কিছু বলেছি? আমাদের বক্তব্য তো এটাই। তাহলে দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে গেলে সমস্ত মানুষকে এক কাট্টা থাকতে হবে। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাইকে এক কাট্টা হয়ে খারাপ দিনে মোকাবিলা করতে হবে। আপনি দেখুন বিজেপি আরএসএস এর ধারণার বাইরে যারা কথা বলেছে, সে ধর্মে মুসলমান হোক, হিন্দু হোক, গভর্নমেন্ট অফিসার হোক, সেনার লোক হোক, যেই হোক, তাকে স্পেয়ার করেনি বিজেপি আরএসএস। তাদের অন্ধভক্তরা ছিঁড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এরা দেশপ্রেমিক, এরা হিন্দু ভক্ত। ধরুন 1 নম্বর নাম হচ্ছে হিমাংশী নারিবল। ওর স্বামী, যে ছবিটা বিখ্যাত হয়েছে, মাঠের মধ্যে একটি অল্প বয়সী মেয়ে বসে আছে আর তার কোল ঘেঁষে তার স্বামীর মৃতদেহ পড়ে আছে। মাত্র 6 দিন আগে মেয়েটির বিয়ে হয়েছিল। কাশ্মীরি মহিলারা বলছে যে বেচারার হাত থেকে মেহেন্দির দাগটা মোছেনি, তার আগে স্বামীকে হারালো।
ও জীবনে কখনো এই ট্রমা ভুলতে পারবে কিনা সন্দেহ আছে। 8 দিন বাদে ওর কাছে মিডিয়ার লোকেরা গেছে, গিয়ে জিজ্ঞেস করাতেও বলছে আমি আমার স্বামীর হত্যাকারীদের শাস্তি চাই। তার সাথে সাথে ও যুক্ত করে হচ্ছে যে দেশে যাতে সম্প্রীতি বজায় থাকে। বাস বিজেপি RSS অন্ধ ভক্তরা এই হিমাংশী নারওয়াল যার ছবি গোটা পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে গেল পেহেলগাম অ্যাটাকের নিদর্শন হিসেবে, তার চরিত্র নিয়ে তাকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করতে থাকলো। একটু সমবেদনা নেই। কদিন আগে মেয়েটি তার স্বামীকে হারিয়েছে। এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে RSS। কিসের প্রেম, কাদের প্রতি তার দায়বদ্ধতা? দ্বিতীয় বিক্রম মিশ্রীকে দিয়ে প্রেস করানো হয়েছে। সবকটা যেমন ও বলেছে, ঠিক সেরকম ভাবে যুদ্ধবিরতির কথাও ও বলেছে। যুদ্ধবিরতি কে করল? আমরা করেছি। আমরা যুদ্ধের বিপক্ষে, কিন্তু আমাদের ক্ষমতা আছে কাশ্মীরের গভর্নমেন্ট চালাই না দেশের গভর্নমেন্ট চালাই? আমরা তো চালাই না। ট্রাম্প ধমকেছে আর 56 ইঞ্চি প্যান্ট ভিজিয়ে তারপরে যুদ্ধ বন্ধ করবার কথা বলেছে এদেরকে দিয়ে। ওরা বলে দিয়েছে। আর এটা তো গভর্নমেন্ট প্রোটোকল, সব রিটেন। কোনো একটা ওয়ার্ড সোফিয়া কুরেশি, ভূমিকা সিং কিংবা বিক্রম মিস্ত্রি নিজে লিখতে পারে না। মোদী শাহ বলেছে তাই লিখেছে, বলেছে। যুদ্ধবিরতি হয়ে যাওয়ার পরে এই বিক্রম মিস্ত্রি তাকে তো যাচ্ছে তাই গালাগালি করলই, কিন্তু ওর মেয়ে তার ছবি ভিডিও ডাউনলোড করে তাকে আক্রমণ করা শুরু করল। এখানে তো অন্য কোনো ধর্মের ব্যাপার নেই। তাহলে স্বধর্মের লোক যদি এদের পেজে না থাকে, এদের মতো যদি না বলে, তাহলে কোনো ছাড় নেই, ভয়ঙ্কর আক্রমণের মধ্যে পড়বে। সোফিয়া কুরেশিকে বলে দিল জঙ্গিদের বোন। দেশে এই যে ঘটনাগুলো ঘটছে, নেহা সিং রাঠোর, অনেকে ওর নাম জানেন, যারা জানেন না ইউটিউবে একটু খুঁজে নেবেন। কাবা গায়ে লোককবি, প্রচুর মামলা ওর নামে। শেষ ঘটনাটা হলো এইখানে যদি আমি বলি যে আপনারা ধরেন কলকাতায় আছেন, আপনার গ্রামে আপনার পাড়াতে একটা ঘনিষ্ঠ পরিবার, তাতে একটা দুর্ঘটনা ঘটেছে, খবর পেয়েছেন ফোনে। আর ওই দিনই সন্ধ্যেবেলা আপনার একজন বাড়িতে নেমন্তন্ন আছে। আপনি বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে কোথায় যাবেন? প্রথম যাবেন কি যেখানে নেমন্তন্ন আছে কবজি ডুবিয়ে খাবেন, না আগে যে বাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেখানে যাবেন? তারপরে যদি সময় থাকে বা ইচ্ছে করে হয়তো আপনি যাবেনও না। তাই তো, মনুষ্যত্ব থাকলে তাই হয়। নেহা সিং রাঠোর প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছে, আপনি 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, যখন টেরোরিস্ট অ্যাটাক হয় তখন আপনি বাইরে ছিলেন। আপনি যখন ফিরলেন, ফেরবার পরে আপনি কাশ্মীরে না গিয়ে বিহারের ভোটে চলে গেলেন। বিহারের ভোট কি 26 জনের মৃত্যুর থেকেও আপনার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর আছে। বৈশরণ উপত্যকাতে কেন আর্মি ছিল না? এর দায় কে নেবে? এর দায় বামপন্থীদের গালাগালি করে হবে? সেকু মাকু বলে হবে? এর দায় কত গভর্নমেন্টকে নিতে হবে। এতদিন বলা হয়েছিল কাশ্মীর স্বাভাবিক হয়েছে, কেন হলো না? আচ্ছা, ট্রাম্প কেন আমাদের কাশ্মীর নিয়ে নাক গলাবে? ট্রাম্প বললো আমি এদেরকে ধমকালাম, ব্যবসার ভয় দেখালাম। ব্যবসার ভয় দেখানোর পরে দুটো দেশের নেতারা মেনে নিল। আচ্ছা, যদি হয় ট্রাম্প মিথ্যে কথা বলছে, ফালতু কথা বলছে। 8 ঘন্টা বাদে নরেন্দ্র মোদী বক্তৃতা করেছেন, ট্রাম্পের বক্তৃতা 12ই মে। তাহলে প্রধানমন্ত্রী তিনি ট্রাম্পের বিরোধিতা করতেন, আমেরিকার বিরুদ্ধে বলতেন। তার ফলে সঙ্গতভাবেই অতীতের ভারতের কথা এসছে। অতীতে ভারতে কোনোদিন কোনো গভর্নমেন্ট তৃতীয় কারো কাছে মাথা ঝোঁকায়নি। যুদ্ধবিরতিকে স্বাগত, কিন্তু এই প্রশ্ন তো উঠছে যে আপনি কি 4টে জঙ্গির নাম পেয়েছেন? বাপের নাম কি, ঠিকানা কি? পাকিস্তান আপনাকে হ্যান্ডওভার করেছে, তাদের কি শর্ত? এর উত্তর তো দিতে হবে। যুদ্ধোন্মাদনা কোন জায়গায় গেল? টেলিভিশনকে বিশ্বাস করবেন না, টেলিভিশন কোনখানে নিয়ে গেল? 8 তারিখের রাতে করাচি দখল হয়ে গেল, লাহোর দখল হয়ে গেল, ইসলামাবাদের পতন ঘটে গেল, পাক প্রেসিডেন্ট বাংকারে চলে গেল, মিলিটারি কমান্ডার তাকে পাওয়া যাচ্ছে না। এদিকে বালুচিস্তান স্বাধীনতার পথে, আফগানিস্তান থেকে তালিবানরা ঢুকে পড়ছে, গোটা পাকিস্তানের পতন। একজন বিখ্যাত ডাক্তার, গোটা বাংলার নাম জাদা মানুষ, তিনি লিখলেন যে আমার এত বছরের জীবনে ছোটবেলা থেকে দেখে এসেছি পাকিস্তান
বেসড এই সমস্ত টেরোরিস্টরা কিভাবে ভারতের মধ্যে নাশকতামূলক কাজ করছে। আজকে যখন দেখছি করাচির পতন হচ্ছে, ইসলামাবাদ দখল হয়ে গিয়েছে, অমুক হয়ে গিয়েছে, তখন আমি শান্তি পেলাম। তারপরে এই লোকটাকে আমি কোনোদিন পছন্দ করতাম না, মানে নরেন্দ্র মোদী সম্পর্ক হয়েছে, কিন্তু আজকে বলছি ওই কিছু করে দেখালো। জয় হিন্দ দিলেন, পরের দিন সকালবেলা দেখলেন সবাই পাকিস্তানেই আছে। গোটা পৃথিবী জুড়ে ইন্ডিয়ান জার্নালিজম নিয়ে মস্করা হচ্ছে। তাহলে মানে বোঝা যায় সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত খবরের কাগজ যদি একই ভুল নিউজ করে, মিথ্যে নিউজ করে, তার মানে একটা কোনো জায়গা থেকে এটা বার করা হয়েছে। তাহলে বুঝুন আমাদের এখানে যে কুণাল আর শুভেন্দু সুকান্ত এই যে করে যায়, যেমন গোটা দেশে 8 তারিখ একটা জায়গা থেকে এই গোটাটা অপারেট করা হয়েছে, আমাদের রাজ্যের রাজনীতিতেও মিডিয়াকে একটা জায়গা থেকে এই শুভেন্দু সুকান্ত আর কুণাল ববি এদের ঝগড়া দেখানোর কাজটা এক জায়গা থেকে ঠিক করা হয়। গোটা দেশের লোক দেখলেন, পরের দিন এই ভদ্রলোক যখন দেখলেন যে না এটা গণ্ডগোল, মিথ্যা, এক ভদ্রলোক এইটা একটা ভিডিও করে লিখেছেন যে টেলিভিশন দেখবেন না। এই প্রথিতযশা ডাক্তার এটাকে শেয়ার করলেন, করে লিখলেন আমি একমত, আই এগ্রিড, লিখলেন। পেন্ডুলামের মতো মানুষকে তুলিয়ে। কাশ্মীর ভারত পাকিস্তানের সমস্যার একটা বড় ব্যাপার। আমরা মনে করি কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, কারণ পাকিস্তান একটা অংশ দখল করে রেখেছে। কাশ্মীর দেশ যখন পার্টিশন হয় স্বাধীন ছিল। পাকিস্তান দখল করতে এলে কাশ্মীরের 90%, জম্মু কাশ্মীরের তৎকালীন 90% মানুষ ছিলেন ধর্মে মুসলমান। ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরের জনগণ পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করেন। আর ভারতে এসে নেহরুর সাথে কথা বলে 370 ধারা মোতাবেক ভারতের সঙ্গে জম্মু কাশ্মীরকে জোড়েন। তারপরে ইন্ডিয়ান আর্মি ওখানে যায়। তারপরে আন্তর্জাতিক স্তরে আলোচনার মাধ্যমে এই লাইন অফ কন্ট্রোল তৈরি হয়। শেখ আবদুল্লাহ এই কারণের জন্য 2টো জায়গায় দূত পাঠিয়েছিলেন। 90% মুসলমান, নেতা মুসলমান, তার দূত গেছে পাকিস্তানে, দূত গেছে ভারতে। কোথায় যাবে সিদ্ধান্ত নিতে পারছে না। ওর কাছে অপশন হচ্ছে ও পাকিস্তানে যেতে পারে, ইন্ডিয়াতে যেতে পারে, স্বাধীন থাকতে পারে। পাকিস্তানে যে গেছিল সে ঘুরে এসে বললো যে দেখো পাকিস্তানের সাথে যদি যাই রাজা পরিবর্তন হতে পারে, হিন্দু রাজার জায়গায় মুসলমান রাজা আসতে পারে, কিন্তু কাশ্মীরিয়াত থাকবে না। জমির জন্য যে লড়াই করছি জমির অধিকার থাকবে না। এই আমরা যে জমির লড়াই আমাদের রাজ্যে হয়েছে, বর্ধমানে হয়েছে, এটা থাকবে না। বৌদ্ধবাদী সংস্কৃতি থাকবে না। তাহলে পাকিস্তান এক ধর্মের রাষ্ট্র হবে, এক সংস্কৃতির রাষ্ট্র হবে। কাশ্মীরের জন্য পাকিস্তান সেফ নয়। ভারত থেকে যে দূত গেছিল সে এসে বলল ভারত গণতান্ত্রিক দেশ হবে, ভারতের সব ধর্ম নিয়ে ধর্মনিরপেক্ষ দেশ, বহুত্ববাদী সংস্কৃতির দেশ হবে। ভারতের সাথে যদি আমরা যাই তাহলে আমার কাশ্মীরিয়াত বাঁচবে। ধর্মে মুসলমান, 90% মুসলমান হওয়া সত্ত্বেও জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ থাকলো। তাহলে আপনি কাশ্মীরকে কোন দৃষ্টিতে দেখবেন ভাবতে হবে। সেই কাশ্মীর নিয়ে ট্রাম্প বলছে এতদিনে সিমলা চুক্তি, পাকিস্তান বহুবার এটাকে ইন্টারন্যাশনাল এজেন্ডা করতে চেয়েছে, ভারত কখনো বলেনি বাইল্যাটারাল আলোচনা হবে তোমার সাথে আমার, কেউ ঢুকবে না। আজকে ট্রাম্প বলছে 1000 বছরের কাশ্মীরের সমস্যা আমি ভারত পাকিস্তানকে দিয়ে মিটিয়ে দেবো। কে ও বলবার? কেন আমরা বলতে পারছি না ওকে? কেন দেশ থেকে ভারতীয়দেরকে এখানে শিকল বেঁধে এনে নামিয়ে দিয়ে গেল? হার্ভার্ড ইউনিভার্সিটি, গোটা পৃথিবীর ছেলেমেয়েরা পড়ে, সব থেকে বেশি পড়ে ইন্ডিয়ান স্টুডেন্টরা। হার্ভার্ডে বিদেশি ছাত্র বন্ধ করে দেওয়ার ট্রাম্পের ঘোষণা। কেন? তার বিরোধিতা আমরা করতে পারবো না? আমাদের স্বাধীন বিদেশ নীতি ছিল। ছোটবেলায় দেখতাম আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন নেই, যে সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা লড়ছি ধাক্কা খেয়েছে, সেটা সাময়িক। পুঁজিবাদ যদি বারে বারে ধাক্কা খেতে পারে, সংকটে পড়তে পারে, এত দারিদ্র, এত বেকারি যদি পুঁজিবাদ দিতে পারে, তাহলে সমাজতন্ত্র ধাক্কা খেতে পারে। 1000 বছর ধরে একটা জিনিস চলছে, আর একটা 74-75 বছর ধরে চলছে, কিন্তু এখনো তো চায়না আছে, কোরিয়া আছে,
কিউবা আছে, এত কিছুর মধ্যেও তো সেখানে এই পরিমাণ দারিদ্র্যের কথা শোনা যায় না, এত ডিসক্রিপেন্সির কথা শোনা যায় না, এই পরিমাণ লোকের কাজ সরকার ছাঁটাই করে দিচ্ছে তা শোনা যায় না। তাহলে বিকল্প আছে, সেই বিকল্পের জন্য লড়াই আমরা করছি। কিন্তু আপনি ভাবুন, আমাদের দেশের অভ্যন্তরে, আমাদের দেশের স্বাধীনতা, গণতন্ত্র, আমাদের দেশের নির্দিষ্ট যে চরিত্র কাঠামো, সেগুলোকে একের পর এক টানা দুর্বল করবার জায়গায় এনে দাঁড় করানো হচ্ছে। আলী মাহমুদাবাদ অশোকা ইউনিভার্সিটির পল সায়েন্সের অধ্যাপক, তিনি ইন্ডিয়ান আর্মির প্রশংসা করলেন, পাকিস্তানের বিরোধিতা করলেন, তিনজনের প্রেস মিট করানোর সিদ্ধান্ত তার প্রশংসা করলেন। শুধু বললেন গোটা পৃথিবীর কাছে ভারত যেটা দেখাতে চাইছে সেটা ঠিক ভালো, কিন্তু আরএসএস, বিজেপি ইত্যাদি তারা দেশের অভ্যন্তরে যা করছে সেটা তার ঠিক বিপরীত। তাহলে আমরা সম্প্রীতির কথা তুমি যখন গোটা পৃথিবীর কাছে বলছো, তখন তোমারই র্যাঙ্ক অ্যান্ড ফাইল উল্টো কথা বলছে। আইএএস অফিসার কর্ণাটক বিজেপির নেতা বলে দিল যে পাকিস্তান থেকে এসছে। বিজয় শাহ ওদের মন্ত্রী, সে শকিয়া কুরেশি সম্পর্ক ওরকম বলল। নেহা সিং রাঠোর এটা বলবার পরে তাকে দেশদ্রোহিতার মামলা দিয়ে দিল। তাহলে দেখা যাচ্ছে 8,000 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। 100% মেইন স্ট্রিম মিডিয়া বিজেপির কন্ট্রোলে। আর এর বাইরে ফেসবুক, ইউটিউব, বিকল্প মিডিয়া, সেই মিডিয়া আপনাকে ভয়ের মধ্যে রাখছে, আপনি তার বিরোধিতা কোনো করতে পারবেন না। তার মানে গণতন্ত্র থাকছে না। তার ফলে দারিদ্র, বেকারি, তীব্র শোষণ, শ্রমকোট, শ্রমিকদের অবর্ণনীয় জীবন যন্ত্রণা, তার মধ্যে মানুষকে যদি ধর্মের, জাতের ভিত্তিতে ভাগ করে রাখা হয়, ঘৃণা উৎপাদন করা হয়, তার মধ্যে দিয়ে রাজনীতির বিন্যাস তৈরি হয়। সেই রাজনীতির বিন্যাস টিএমসি আর বিজেপি। ওই নেহা সিং রাঠোরের কথা আরেকবার বলি, বলে হিন্দু খতরে মে হ্যায়। এই যে গোটা পৃথিবী জুড়ে নিও ফ্যাসিবাদের রাজত্ব তৈরি হয়েছে, তাতে সব রাজত্বে একটা সংখ্যালঘু অংশকে চিহ্নিত করা হয়, সংখ্যাগরিষ্ঠ অংশের মনের মধ্যে তাদের ভয় ঢোকানো হয়। এখানেও বলা হচ্ছে হিন্দু খতরে মে হ্যায়। তো প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে, আপনি 10 বছরের প্রধানমন্ত্রী, 10 বছর ধরে আপনার মুখে শুনে আসছি হিন্দু খতরে মে হ্যায়, খতরে মে হ্যায়। তাহলে আপনি বলুন 10 বছর ধরে আপনি কি করলেন? হিন্দুকে বিপদ থেকে বার করে আনতে পারলেন না কেন? তারপরে ওনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনাকে আমি ভয়ও পাই না, আপনার কাছে আমি প্রশ্ন করবো যে হিন্দু খতরে সে কব নিকলেগা? বিহার চুনাव का बाद, बंगाल चुनाव का बाद, नेक्स्ट पार्लियामेंट इलेक्शन का बाद, ना हिंदू खतरे से कभी नहीं निकलेगा। বছরের পর বছর আপনি এটা বলেই যাবেন, আর লোক আপনার কথার মধ্যে থেকে বিভাজিত হয়ে আপনাকে ভোট দিতেই থাকবে। তাহলে আপনি জিততেই থাকবেন, আর ততদিন, ততকাল, যতদিন আপনার জিততে হবে, ততদিন হিন্দুকে খাতরে মেয়ে রাখতে হবে। আসলে কি সত্যি হিন্দু খাতরেতে আছে? গোটা দেশ বিপদের মধ্যে আছে। রাস্তায় বেরোলে জিনিসপত্রের দাম হিন্দুদের জন্য কম হয়, হিন্দুদের জন্য, ছেলে মেয়েদের জন্য চাকরির বন্দোবস্ত আছে। হিন্দু মা অসুস্থ হয়েছে, তার ছেলে গিয়ে যদি বড় নার্সিংহোমের মালিকের কাছে বলে, আপনি হিন্দু, আমি হিন্দু, আপনার নার্সিংহোম আছে, আমার মাকে আমি খুব ভালোবাসি, ওর চিকিৎসার বন্দোবস্ত করুন, করবে না তো? মুসলমান মালিকের কাছে মুসলমান শ্রমিক গিয়ে যদি বলে যে আমি 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না, তুমি মুসলমান, আমি মুসলমান, আমার মজুরি, বেতন বেশি দিতে হবে, ও কি দেবে? দেবে না। তাহলে এই যে মানুষের মধ্যে এই বিভেদ, বিভাজন, এটা সমাজতন্ত্র ধারণার উল্টো, পরিপন্থী। সমাজতন্ত্র মানে যেখানে সমস্ত মানুষের বেসিক নিডসগুলো পূরণ হয়, সেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অধিকার তারা পাবে। এই পৃথিবীতে 17 সালে এ ঘটনা ঘটেছে। আজকে পৃথিবী বদলিয়েছে। একবিংশ শতকে আরো বেশি দারিদ্র, যন্ত্রণা, কষ্ট এগুলো তৈরি হয়েছে। কাজে একবিংশ শতকে সমাজতন্ত্রের নতুন আদর্শ নিয়েই সেই রাষ্ট্র তৈরি করবার দিকে আমাদের যেতে হবে। আর যে কোনো সময় সমাজের সব থেকে আগুয়ান, সব থেকে স্পন্দনশীল অংশ, পরিবর্তন ঘটানোর মতো যে শক্তি সমাজে সব থেকে বেশি ভূমিকা নিতে পারে, সেটা হলো ডিওয়াইএফআই, যাদের নিয়ে কাজ করে তারা। কাজে আমরা সেই অংশের মধ্যে আরও বেশি করে আমাদের কথা, যুক্তি, বিশ্বাস নয়, বিজ্ঞানের চেতনা,
বস্তুবাদী ভাবনা, তার মধ্যে দিয়ে পৃথিবীকে দেখবার, ঘটনাকে দেখবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো, যে সব মানুষকে নিয়ে ইনক্লুসিভ, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভারতের ঐক্য, সংহতি, অখণ্ডতা, সব মানুষকে নিয়ে তাকে রক্ষা করতে হবে। তার ফলে কনস্টিটিউশনের ভ্যালুজ তাকে রক্ষা করতে হবে। আর দীনেশ মজুমদাররা যে কথা পাঞ্চালি বলল, যে যুব জীবনের সব থেকে বড় কাজ, বড় প্রয়োজন, তা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এমপ্লয়মেন্ট। ডিওয়াইএফআইকে তার জন্য লড়াই করতে হবে। প্রতিটি যুবক তাকে জয় করবার জন্য তাদের সুচারু সাংগঠনিক পরিকল্পনা এবং উদ্যোগ, আমরা নিশ্চিত তারা এই কাজ করতে সক্ষম হবে। কমরেড দীনেশ দাস স্মৃতির প্রতি আরও একবার শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। অসংখ্য অভিনন্দন আমাদের যুব শক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক কমরেড পলাশ দাসকে। আজকে দীনেশ মজুমদার স্মারক বক্তৃতায় যারা সকলে উপস্থিত হয়েছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা দুঃখিত সবার ভেতরে বসার ব্যবস্থা করতে পারেনি। অনেক কমরেড, অনেক সাধারণ মানুষ যারা এসেছেন, বাইরে ছিলেন, আমরা দুঃখ প্রকাশ করছি। আপনাদের কাছে আমাদের শেষ অনুরোধ যে আমাদের ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্যের 20তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 21, 22, 23 জুন মুর্শিদাবাদের বহরমপুরে। সেই সম্মেলনকে সফল করার লক্ষ্যে এখনই একটা মিছিল শুরু হবে। সকলের কাছে আহ্বান জানাবো, আসুন সকলের কাজের দাবিতে একবার রাস্তায় সবাই মিলে একবার হাঁটি। আজকের আমাদের কর্মসূচি এখানে আমরা শেষ করছি।